বেলাবেলির ঝামেলা ছাড়া আজকে রুটি তৈরি করে দেখাবো। এটা রুটি পরোটা হিসেবেও খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। যদিও অসুস্থ তারপরেও বলছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন ততটুকুতে আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখেন আমি সকাল সকাল একটু গুলা রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু সকালের নাস্তা আসলে করাই লাগে, হালকা পাতলা হলেও করা লাগে, যেহেতু বাচ্চা আছে আর আমার মাও এসেছিল সকাল সকাল, সেই জন্য একটু নাস্তা করে নিচ্ছিলাম। ভাবলাম যে গুলা রুটি বানিয়ে নিই, যেহেতু আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, গলা ব্যথা প্রচণ্ড, ঠান্ডা জ্বর, কি আর করা বলেন। আর ওইদিকে তো আমার শ্বশুর অসুস্থ আছেনই, এটা তো আপনারা সকলেই জানেন। সকলের কাছে আবারও দোয়া চাচ্ছি, উনি এখন হসপিটালে ভর্তি আছেন, দোয়া করবেন ওনার জন্য, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন। অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আর এদিকে আমি কথা বলতে বলতে গুলা রুটি করে নিচ্ছি। এটা আসলে বেলাবেলির ঝামেলা ছাড়া এত সুন্দর পারফেক্টলি হয়, এত সফট হয়, মানে বাচ্চারা খেতে পারে খুবই ইজিলি এবং আপনিও তৈরি করতে পারবেন খুবই ইজিলি, সময় খুব কমে লাগে। চাইলে কিন্তু এভাবে আপনারা বেলাবেলির ঝামেলা ছাড়া রুটিগুলো তৈরি করে নিতে পারেন। আমি একবার শুধু তেল ব্রাশ করেছিলাম, বাকিতে আর যতগুলো রুটি বানিয়েছি একটাতেও আর তেল ব্রাশ করা লাগেনি, কারণ যেহেতু প্যানটা যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার মানে তেলের পরিমাণটা না দিলেও চলে। কিন্তু প্রথমবার আমি দিয়ে নিয়েছি, কারণ আমি চেয়েছি যে আমার প্যানটা যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য শুধু একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কতটুকু ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে প্রত্যেকটা রুটি বানিয়ে নিলাম। চাইলে কিন্তু যারা পরোটা আকারে খেতে চান তারা একটু তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু পরোটার মতো টেস্ট পাবেন। আর এত সফট ছিল, এটা দিয়ে গরুর মাংস দিয়ে সার্ভ করেছিলাম। আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম, তো গরুর মাংস দিয়ে সার্ভ করেছিলাম। পরবর্তীতে এই তো রান্না করে চলে আসলাম, আবার একটু কাটাকুটি করে নিই, কারণ হচ্ছে যেহেতু রান্না করতে হবে দুপুরবেলা রান্না না করলে তো আর হবে না, কারণ অসুস্থ থাকলেও রান্নাঘর থেকে ছুটি নেই মেয়ে মানুষের। তারপরেও শুনতে হয় কি জানেন, যে আসলে আমরা সারাদিন কি কাজ করি। যাই হোক, এই যে সবজি কেটে কুটে নিচ্ছি। এই লাউটা হচ্ছে আমার মা এনেছিল, এত কচি ছিল, মানে কেনা লাউ না, এটা হচ্ছে গাছের লাউ। যাই হোক, এই লাউ ভাজিটা করছিলাম। লাউ ভাজি অনেক দিন যাবত আসলে মিষ্টি কুমড়া ভাজিটা খাওয়া হয় না। এটা আমাদের ময়মনসিংহের মানুষ আসলে মিষ্টি লাউ বলে, কিন্তু শুদ্ধ ভাষায় তো আসলে মিষ্টি কুমড়াও বলি, লাউও বলি। যাই হোক, আর এদিকে আমি একটু মানে এই যে কাচকি মাছের চচ্চড়ি করেছিলাম সেটার ক্লিপটাও নিয়ে রেখেছিলাম। কাচকি মাছের রেসিপিটা অবশ্যই পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। যাই হোক, আর এদিক দিয়ে আমি হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছি। ভাজিটা বসিয়ে দিয়ে তারপর আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে মোটামুটি কয়েকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকের ব্লগটিতে। যারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু অসুস্থ তারপরেও কিন্তু ভিডিও আপলোড না করলে ভালো লাগে না, আপনাদের সাথে আসলে কানেক্টেড থাকতে চাই। কানেক্টেড থাকার জন্য কিন্তু ভিডিওগুলো সবসময় কষ্ট করে হলেও আমি ভয়েস দিচ্ছি। ভয়েস দিয়ে তারপর হচ্ছে আপলোড করি, আর আপলোড করার পরে অনেকক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকতে হয়। যদিও আমি ইদানিংকালে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব আসলে অ্যাক্টিভ থাকার। অ্যাক্টিভ না থাকলে তো আসলে লালবাতি জ্বলে যায়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। আসলে এই প্ল্যাটফর্মটা এরকম একটা জায়গা, এখানে কোনো অসুস্থতার ছুটি নাই, কোনো রুগীর ছুটি নাই, বা তার বাসায় রুগী থাকলেও তারও কোনো ছুটি নাই। মানে দেখা যায় কি যে এরকম একটা অবস্থা যাচ্ছে, খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু শ্বশুর অনেক বেশি অসুস্থ। ফোনের উপর ফোন করে যাচ্ছি, তারপরে এদিকে নিজে অসুস্থ, ছেলে অসুস্থ হয়ে গিয়েছে, যেহেতু শীতের আবাস চলে এসছে। আমরা মা ছেলে দুইজনই ঠান্ডার রুগী। শীতের একটু আবাস পেলে আমাদের ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই চলছে, নেবুলাইজ করে করে চলছি। ইনহেলারও ব্যবহার করা লাগে, কি করব বলেন, কিছু করার তো নাই। তো যাই হোক, এদিক দিয়ে আমি একটু শিং মাছের ঝোল করে নিব, পাতলা ঝোল, কারণ আমার ছেলে ইদানিংকালে রিচ ফুড বেশি খেয়ে ফেলছে। আমি মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেহেতু তার জন্মদিন গেল, সব মিলিয়ে কিন্তু বাসায় খাবার দাবার একটু বেশি হয়ে গিয়েছে। মিষ্টিগুলো খাচ্ছে, কেক টেক খাচ্ছে, তারপর আবার এদিকে বিরিয়ানি খেলো, সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে বেশি রিচ ফুড খাওয়া হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আজকে একটা শিং মাছের পাতলা ঝোল করে দিব তাকে। যদিও সে পছন্দ করবে না, তারপরে আমার করে দিতেই হবে, কারণ তা না হলে দেখা যাবে পরবর্তীতে হজমের সমস্যা হয়ে গেলে আরও সমস্যা হয়ে যাবে। এইদিকে শিং মাছগুলোকে এই যে মোটামুটি পিস পিস করে নিলাম, করে নিয়ে হচ্ছে আমি এখানে বেগুন আর হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল করব, কষিয়ে দিলাম নিচ্ছি। মাছটাকে আসলে কষিয়ে নেওয়াটা খুব বেশি জরুরি। মাছ তরকারিটা যদি সুন্দর করতে চান, ভালো করতে চান, টেস্টি করতে চান, তাহলে কিন্তু মাছটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, আর সবজিগুলোকেও ভালো করে কষানোর চেষ্টা করবেন। কষিয়ে তারপর হচ্ছে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে হচ্ছে আমি বেগুনগুলো ব্যবহার করব, তার কারণ হচ্ছে বেগুন যদি আগেই ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যায়, বেশি গলে যায়, পরবর্তীতে না এগুলো ভালো লাগে না। তরকারিটা রান্না হতে হতে দেখা যায় কি যে বেগুনগুলো একদম গলে যায়, বেগুনগুলো যদি ভালো থাকে। আর যদি মনে করেন খোসাগুলো শক্ত থাকে, সেগুলো আসলে সেদ্ধ হতে সময় বেশি লাগে। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেলো। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।